অসুখী একজন। পাবলো নেরুদা। কবি পাবলো নেরুদার সম্পর্কে আগে প্রাথমিকভাবে একটু আলোচনা করি। কবি ছিলেন চিলিয়ান কবি, অর্থাৎ চিলির কবি। তার জন্ম 1904 খ্রিস্টাব্দের 12ই জুলাই চিলির পারোলে শহরে। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী লেখক বলে মনে করা হয়। তিনি চিলিয়ান কবি শুধু নয়, একজন রাজনীতিবিদও। রাজনৈতিক ইস্তাহার তিনি প্রকাশ্যে লিখতেন। 1910 খ্রিস্টাব্দে পাবলো নেরুদা টেমুকোর স্কুলে ভর্তি হন। সেখানে 10 বছর প্রাচীন সাহিত্য, বিশেষত গ্রিক ও লাতিন নিয়ে পড়াশোনা করেন। 1917 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা প্রকাশ পায়। 1925 খ্রিস্টাব্দে বাবায়ো দে বাস্তোস নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। তার বিখ্যাত কবিতাবলী এ বিশ্বের অধিবাসী এবং মানুষের অন্তহীন প্রশ্ন প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো বা লেখাগুলো, সেগুলো হলো 20টি প্রেমের কবিতা, একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্ব সঙ্গীত, চিলির পাথর, ওয়াকিন মুরিয়েতার গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা প্রভৃতি। কবির পুরো নাম নেপতালি রিকার্দো রেস বাসোগালতো। 1971 খ্রিস্টাব্দে পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার পান। বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি বলে তাকে আখ্যায়িত করা হয়েছিল। সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তাকে এই শিরোপায় ভূষিত করেন। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তিনি নিজেও একজন নোবেলজয়ী সাহিত্যিক। 1973 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুখী একজন কবিতাটির অনুবাদক হলেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্যের পরিচিতি মোটামুটিভাবে আমরা সকলেই কম বেশি জানি। স্বনামধন্য নাট্যকার বিজন ভট্টাচার্য ও সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সন্তান এই নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্যের জন্ম 1948 খ্রিস্টাব্দের 26শে জুন মুর্শিদাবাদের বহরমপুরের এবং তার মৃত্যু অতি সম্প্রতি 2000 খ্রিস্টাব্দের 31শে জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে কবি নবারুণ ভট্টাচার্যের মৃত্যু হয়। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, পুলিশ করে মানুষ শিকার, রাতের সার্কাস। এছাড়াও উপন্যাস হারবার্ট, যুদ্ধ পরিস্থিতি, অটো ও ভোগী, কাঙাল মালসাট, খেলনানগর, লুব্ধক। উল্লেখযোগ্য ছোট গল্প হালাল ঝান্ডা, ফ্যাতাড়ুর কুম্ভিপাক, ফ্যাতাড়ুর বোম্বাচাক, ফ্যাতাড়ু বিংশতি, মহাজানের আয়না, পৃথিবীর শেষ কমিউনিস্ট। গদ্যগ্রন্থ আছে অ্যাকোরিয়াম, আনাড়ির নারী জ্ঞান। তো এবার আমরা চলে আসি কবির এই কবিতাটির উৎস, অর্থাৎ মূল কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি পাবলো নেরুদার স্ট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থের লা ডেসডিচাডা নামক কবিতা থেকে কবি নবারুণ ভট্টাচার্য এটির অনুবাদ করেন। অসুখী একজন, দ্য আনহ্যাপি ওয়ান। আমরা এবার কবিতাটির মূল ভাববস্তু বা বিষয়বস্তু কি আছে, কবিতার লাইন ধরে তা আলোচনা করব। চলো শুরু করা যাক। কবি পাবলো নেরুদা, আগেই বলেছি, নেপতালি রিকার্দো রেস বাসোয়ালতো তার পুরো নাম, চিলির কবি। কবিতার শুরুতেই তিনি বলছেন, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। আমি তাকে ছেড়ে দিলাম, কাকে ছেড়ে দেওয়া হয়েছে? প্রথমেই বলি, কবিতাটি একটি আত্মজৈবনিক কবিতা, অর্থাৎ নিজের জীবনের কথা যেন ব্যক্ত করতে চাওয়া হয়েছে এই কবিতার মধ্য দিয়ে। সেখানে একজন যোদ্ধা দেশের জন্য, দেশমাতৃকার জন্য প্রিয়তমাকে
দরজায় দাঁড় করিয়ে রেখে যুদ্ধে যাচ্ছেন, কিন্তু তার মনের অভিব্যক্তি কি হতে পারে, আর তার সেই অভিব্যক্তি সান্ত্বনার সুরে কি বলা যেতে পারে, এই দুটো ভাব এক ব্যক্তির মুখ দিয়ে ব্যক্ত। তো চলো দেখা যাক এখানে কি বলা হচ্ছে। আমি তাকে ছেড়ে দিলাম, তাহলে বোঝাই যাচ্ছে কাকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে? প্রিয়তমাকে, যে এই যোদ্ধা যে যুদ্ধে যাচ্ছে তার প্রিয়তমার কথা বলা হচ্ছে। এখানে তুমি ভাবতে পারো দেশমাতার কথাও, অর্থাৎ দেশ ছেড়ে বা প্রিয়তমাকে ছেড়ে বা প্রিয়জনকে ছেড়ে যুদ্ধে যাওয়ার মধ্যে যে বেদনা আনন্দ দুই লুকিয়ে থাকে। একদিকে প্রিয়জনকে রেখে যাওয়ার মধ্যে যে দুঃখ, অন্যদিকে দেশমাতার সেবা করে যুদ্ধ জয় করে ফিরে আসার আশ্বাস, তার আনন্দ। কিন্তু ফিরে যে আসা যাবেই এ তো নিশ্চিত করে বলা যায় না। যুদ্ধে যারা যায় তখন তাদের এই অনিশ্চিত জীবনের দিকে পা বাড়ানোর মধ্যে একটা সুপ্ত আশঙ্কা থেকে যায়, সেটাই প্রিয়তমার কাছে একটা গভীর উদ্বেগের বা ভাবনার বিষয়। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে, অর্থাৎ সে অপেক্ষায় আছে, ফিরবে ফিরবে যুদ্ধ শেষে একদিন না একদিন সে ফিরবে। তাই অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যাওয়ার কথা কবি বলছেন এভাবে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে, অর্থাৎ অনেক দূরে যুদ্ধক্ষেত্রে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কবির এই কথার মধ্যে দিয়ে এই ভাবই ব্যক্ত যে নেই, তার যেন মনের কথা তুলে ধরছেন এইভাবেই। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, তার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। কেন? তাহলে বোঝাই যায় যে যুদ্ধক্ষেত্রে সে নিহত। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। একটা কুকুর চলে গেল, এই কুকুরের চলে যাওয়া ক্ষণিকের মধ্যে যেন একটা সময়ের ব্যবধান বুঝিয়ে দেওয়া। হেঁটে গেল গির্জার এক নান হচ্ছেন খ্রিস্টান সম্প্রদায়ের পাদ্রী বা স্ত্রীলিঙ্গবাচক সন্ন্যাসী। একজন গির্জার নান হেঁটে গেলেন। এই যে একটা কুকুরের চলে যাওয়া, একজন গির্জার নান চলে যাওয়া, একটা দুটো করে সপ্তাহ কাটতে কাটতে বছর চলে যাওয়া, অর্থাৎ এটাই বোঝাতে চাওয়া হচ্ছে ক্ষণিক থেকে অনেক দীর্ঘ সময়ের যে ব্যবধান ক্রমশ বেড়ে চলেছে তা নির্দিষ্ট করে বোঝানো। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ যে যুদ্ধক্ষেত্রে চলে গেছে তার পায়ের দাগও বৃষ্টিতে ধুয়ে গেছে, মুছে গেছে, সেই চিহ্নটুকু আর নেই ঘাস জন্মানো রাস্তায়। সেখানে এখন জন্মেছে ঘাস, অর্থাৎ যেন ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে এটা বোঝানো হচ্ছে যে সেই জায়গা এখন নতুন রূপে রূপায়িত হয়েছে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। আর একটার পর একটা, অর্থাৎ প্রত্যেকটা বছর যেন তার মাথার ওপরে পাথরের মতন চেপে বসছে, ভার হয়ে, বোঝা হয়ে। উদ্বিগ্নতা ক্রমশই যেন বাড়িয়ে দিচ্ছে, মনের মধ্যে সন্দেহ যেন আরও ক্রমশ ঘনীভূত হতে হতে সেই পাথরের মতন চেপে বসছে। এখান থেকে প্রশ্ন আসে, কার মাথার ওপর কি নেমে এলো? অর্থাৎ প্রিয়তমা, অথবা বলা যেতে পারে দেশমাতৃকার মাথার ওপরে কি নেমে এলো? বছরের বোঝা। বছর এখানে পাথর হয়ে যেন চেপে বসেছে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমনভাবে এলো যদি প্রশ্ন হয়, এখানে যুদ্ধের প্রভাব পরক্ষণেই উল্লেখ করা হয়েছে এভাবে, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। অর্থাৎ যুদ্ধটা এসেছে আগ্নেয় পাহাড়ের মতন। আগ্নেয় পাহাড়ের মধ্যে জমে থাকা ধাতব পদার্থ, ম্যাগমা, লাভা যখন বেরিয়ে আসে তার চূড়াভেদ করে আগ্নেয়গিরি রূপে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত রূপে, তখন তার যে অগ্নির রেশ বা লেশ প্রভাব বিস্তার করে, লাল আগুনে যেন ছেয়ে যায় চারিদিক। তো সেই আগুন তখন রক্তিম লাল, তাই বলছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।
যুদ্ধের চিত্রটিকে এভাবে আগ্নেয় পাহাড়ের রক্তিম ভাবের সঙ্গে সাযুজ্য রেখে তার ভয়াবহতা, তার তীব্রতার কথা কবি ব্যক্ত করেছেন। সেখানে কি হচ্ছে? শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? তাহলে এটা বোঝা যায় যে যুদ্ধের প্রভাবে যে ক্ষয়ক্ষতি, তার প্রভাবেই শিশু আর বাড়িরা খুন হলো। বাড়িরা অর্থাৎ বাড়ির অন্য সকলেই, শিশুরাও সেখানে বাদ যায়নি। যুদ্ধের সময় শিশুদেরও বাদ রাখা হয়নি, তা বোঝাতেই একথা বলা হয়েছে, শিশু আর বাড়িরা খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির? অত্যন্ত সহজেই অনুমেয়, যে প্রিয়তমাকে কবি দরজা দাঁড় করিয়ে রেখে যুদ্ধে গেছিলেন, তার মৃত্যু হলো না। কেন? আসলে তার অন্তরে ভালোবাসা, গভীর আবেগ আকুতি নিয়ে প্রার্থনা, যে ভালোবাসার মধ্য দিয়ে সে প্রত্যাশা করে চলেছে, আজ না হলে কাল, কাল না হলে পরশু, একদিন না একদিন সে ফিরবে। সে কখনো মৃত্যু কামনা করতে পারে না। যুদ্ধের ভয়াবহতা তা সে যতই হোক না কেন, ভালোবাসা অমোঘ, চিরন্তন, তার মৃত্যু হয় না। তাই সেই মেয়েটিরও মৃত্যু হয়নি। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হল দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। আর তারা আর স্বপ্ন দেখতে পারল না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। পাহাড়ের ওই অগ্নুৎকিরণ যেমন শুধুমাত্র পাহাড়কেই ক্ষতিগ্রস্ত করে না, পাহাড়ের পাদদেশ ছাড়িয়ে সমতল ভূভাগেও সেই আগুনের তীব্রতা ছুঁয়ে যায়। ঠিক তেমনিভাবে যুদ্ধের সময় যোদ্ধারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যেন সমস্ত ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক তেমনইভাবে এই যুদ্ধে মন্দির, দেবালয়, মসজিদ, গির্জা কিছুই বাদ যায় না। শান্ত হল দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, ধ্যানমগ্ন সেই সব দেবতা মূর্তি, তারা আজ ধ্বংসের পথে। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। ওই দেবতাদের টুকরো টুকরো হয়ে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া কবি ইঙ্গিত করছেন এইভাবে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা যে মানুষের ভালো করবে, মানুষের মঙ্গল করবে, সেই করবার শক্তিটুকুও যেন তারা হারিয়ে ফেলেছে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা আর স্বপ্ন দেখতে পারল না, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যেও আর স্বপ্ন দেখার সুযোগও থাকলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। এখানে দেখো, কবির মধ্যে একটা চিত্রপট আঁকা হয়েছে এভাবে যে বাড়ির পরিবেশটা কেমন ছিল, যেখানে এই প্রেমিক যোদ্ধা ছিল, সে তার বর্ণনায় যেন এখানে এভাবেই তুলে ধরেছে। মিষ্টি বাড়ি অর্থাৎ সুন্দর শান্তির একটা আবাসভূমি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, অর্থাৎ করো আরাম, আয়েশ, আনন্দে দিন কাটত। কিন্তু যখন দেশমাতৃকার ডাক আসে রক্ষা করবার, তখন সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয় তার সম্মান রক্ষার জন্য। তাই ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকার স্মৃতিকে অতীত করে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, গোলাপি গাছ অর্থাৎ স্নিগ্ধ কোমল প্রেমের প্রতীক গোলাপি রং, সেই গোলাপি গাছের পাতা দিয়ে যেন তার প্রেমময়তার কথাকে কবি ব্যক্ত করেছেন এভাবে। ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ। চিমনি অর্থাৎ কলকারখানার যে ধোঁয়া উদ্গীরণ করবার জন্যে ব্যবস্থা থাকে, তাই হচ্ছে চিমনি। প্রাচীন জলতরঙ্গ, জলতরঙ্গ জল রাখা পাত্রে শব্দ করে বাজানো যে যন্ত্র, অর্থাৎ এক ধরনের যন্ত্রকেই জলতরঙ্গ বলা হয়। তো এই যে চিমনি, জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, অর্থাৎ বিনষ্ট হয়ে গেল। পরিষ্কারভাবে বলতে হয় যে শিল্প সত্তা, প্রেম সব কিছুই যেন এখানে হারিয়ে যাওয়ার কথা বা যা গেছে, জ্বলে গেল আগুনে, সব পুড়ে ছারখার হয়ে গেছে আগুনে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। যেখানে শহর ছিল যুদ্ধের কবলে পড়ে সব কিছু বিনষ্ট হলো, ছড়িয়ে পড়ে রইল কাঠ কয়লা। কি ছড়িয়ে রইল? না, কাঠ কয়লা ছড়িয়ে রইল। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে দুমড়ে মুচড়ে একাকার হয়ে আছে বিভিন্ন ভাস্কর, বিভিন্ন নির্মাণের ভিতর থেকে বেরিয়ে আসা লোহার টুকরো। মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর যে মূর্তিগুলো ছিল তাদের বিভৎস সব রূপ ভেঙে চুরে একাকার হয়ে গেছে। রক্তের একটা কালো দাগ। এই রক্তের কালো দাগ
আসলে ওই ক্ষতবিক্ষত শহরের, ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে একটা চোরা স্রোতের মতন রক্তের দাগ হয়ে দেখা দিয়েছে। বা পাশাপাশি মানুষ যে যুদ্ধের কবলে পড়ে মৃত, তাদের শরীর থেকে বেরিয়ে আসা রক্তও ইঙ্গিতময়তার মধ্য দিয়ে কবি ব্যক্ত করেছেন এভাবেই। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। আর কবিতার শেষ পংক্তিতে এসে কবি এই আর শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতে আর শব্দটি ব্যবহার করেছেন। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কবি বলছেন, সব কিছু ধ্বংস হয়ে গেলেও মেয়েটি এখনও প্রত্যাশা করছে তার প্রিয়তম ফিরবে। তার প্রিয়তমের ফেরার অপেক্ষায় সে অপেক্ষমান। কবি এভাবেই কবিতার শেষ পংক্তিতে তাই আর শব্দটি ব্যবহার করে বিশেষ তাৎপর্যপূর্ণ একটা ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো এই ছিল কবিতার অর্থ। আমরা এবার একটু দেখে নিই এই কবিতা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। আমি কয়েকটা কোশ্চেন এইভাবে তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো এমসিকিউ হিসাবে খুব গুরুত্বপূর্ণ। দেখো, তারা আর স্বপ্ন দেখাতে পারল না, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? সেই মেয়েটি, গির্জার নান, কবিতার কথক, শান্ত হলুদ দেবতারা। উত্তরগুলো তোমাদের কাছ থেকেই আমি কমেন্টের আকারে পেতে চাই। দ্বিতীয় প্রশ্ন, অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন বারান্দায়, মেঝেতে, ঝুলন্ত বিছানায়, ঘাস জন্মানো রাস্তায়। 3 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল। কি ছড়িয়ে রইল? পায়ের দাগ, কাঠকয়লা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ। এবার কয়েকটা এসএকিউ বলি। অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর খুব সহজ, আমি বলে দিয়েছি, তোমরা কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো তোমরা কতটা আগ্রহ ভরে আমার ক্লাসটা ফলো করছো বা আগ্রহ ভরে নিচ্ছ। 2 নম্বর প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? যেখানে ছিল শহর সেখানকার কি অবস্থা হলো? তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমনভাবে এলো? ঘাস জন্মালো রাস্তায়। কখন রাস্তায় ঘাস জন্মালো? প্রশ্নগুলো বিভিন্ন ইয়ারে এসছে, তাই তোমাদের কাছে এই প্রশ্নগুলোই তুলে ধরলাম। উত্তরগুলো খাতায় সুন্দরভাবে লিখে নিয়ে উত্তরগুলো তৈরি করে রেখো, এগুলোর মধ্যে থেকে আবার রিপিট হতে পারে। এবার ব্যাখ্যামূলক প্রশ্ন। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারল না? আমি তাকে ছেড়ে দিলাম। কে কাকে ছেড়ে দিয়েছিল? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। সে কে? আমি আর কখনো ফিরে আসব না বলার কারণ কি? এবারে চলে আসি রচনাধর্মী প্রশ্নে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো, লেখো। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটির কথা বলা হয়েছে? কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করেছে? তো এই ছিল আজকের আলোচনা, কবি পরিচিতি, বিষয়বস্তুর সঙ্গে সঙ্গে শেষে এমসিকিউ, এসিকিউ, ব্যাখ্যামূলক ও রচনাধর্মী প্রশ্ন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, যাতে তারাও তোমার মতন করে তারা উপভোগ করতে পারে বা কিছুটা তাদের কাজে আসে, সেই মতন সহযোগিতা করো। ধন্যবাদ।